ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো দেখো, আমাদের চলছিল শিকার কবিতা, তাই তো? অর্থাৎ জীবনানন্দ দাশের লেখা শিকার কবিতার প্রেক্ষাপট আমাদের গতকাল হয়ে গিয়েছিল। আজকে শিকার কবিতা আমি শুরু করব এবং প্রথম স্তবকটাই পড়াবো। হ্যাঁ, তার আগে একটা জিনিস তোমাদেরকে আমি শেয়ার করে দিই। কালকের ক্লাসটা বেরোবার পরে কোনো একজন একটা নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে যে স্যার, শিকার কবিতা আমি জানতে পেরেছি, সেই স্টুডেন্টই বলছে আমাকে, স্যার আমি জানতে পেরেছি শিকার কবিতা কোনো সময়েই কোনো পত্রিকাতে বের হয়নি, তাই ওটা আপনি ঠিক বলেননি। প্রথম কথা হচ্ছে, আমি তাকে বললাম যে আমি মহেশ্বর মণ্ডল কখনো কোনো দিন কোনো স্টুডেন্টের সাথে পড়াশোনার ব্যাপারে মিথ্যে কথা বলি না। আর একটা কবিতা আমি নিজে যতক্ষণ না বুঝতে পারি ততক্ষণ পর্যন্ত আমি কাউকে বোঝাই না। ও বলল, না স্যার, এটা হতে পারে না, শিকার কবিতা কখনোই কোনো পত্রিকাতে বের হয়নি, এটা আপনি ভুল বলেছেন। তারপর তাকে আমি তথ্যটা দিলাম। আমি এটা বুঝতে পারলাম না যে সে হয় তথ্যটা নেবার জন্য বলল না অন্য কোনো কারণে বলল, বাট আমি তাকে তথ্যটা দিলাম। তো সেই প্রসঙ্গে আমি তোমাদেরকেও তথ্যটা দিয়ে দিই, তোমরাও হয়তো কোথাও শুনবে যে কোনো এটা পত্রিকাতে বেরোয়নি। প্রথম কথা হচ্ছে, এটা খুব খুব ব্যাপারটা হচ্ছে খুব ক্রিটিক্যাল উদ্ধার করাটা। আর যেহেতু একটা কবিতার বিষয়ে রিসার্চ করাটাই আমার কাজ, কোনো একটা বিষয়কে নিয়ে, তাই আমি একটা কবিতার গভীরে যেতে 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 খুব গভীরে আমি চলে যাই। তো চলো আমি তোমাদেরকে শুনিয়ে দিই। এই কবিতাটা অর্থাৎ শিকার কবিতাটা প্রথম বেরিয়েছিল বুদ্ধদেব বসু সম্পাদিত, মনে রাখবে, বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকার 1343 বঙ্গাব্দের আশ্বিন সংখ্যায় শিকার কবিতাটি প্রথম প্রকাশিত হয়। আই রিপিট, বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকার 1343 বঙ্গাব্দের আশ্বিন সংখ্যায় শিকার কবিতাটি প্রথম প্রকাশিত হয়। যার আগে তিনি এই জীবনানন্দ দাশ শিকার নিয়ে একটা খসড়া বের করেছিলেন, তারপরে শিকার কবিতাটা বের করেন। ক্লিয়ার? সো আমি তথ্য দিয়ে দিলাম, তোমরা নেটে গিয়ে কবিতা পত্রিকার 1343 বঙ্গাব্দের খসড়াটা বের করবে, সেখানে দেখবে আমি আগের দিন ক্লাসে যা যা বলেছি তাই তাই লেখা আছে, নেটে পেতে পারো। আর যদি তাও না পারো তাহলে আমাকে বলবে, আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। যাক, আমি সেই স্টুডেন্টকে হোয়াটসঅ্যাপে দিলাম যে দেখো এটা হচ্ছে জীবনানন্দ দাশের সেই খসড়াটা। তারপর সে বিশ্বাস করে, তারপর সে একটা ভালো কমেন্ট করে যে স্যার ইউ আর গ্রেট। বাট প্রথমে অপমান করার পর ইউ আর গ্রেট বলার কোনো মানে হয় কি? তবে তোমরা ছোট, আমাদের স্নেহের, আমাদের আদরের, তোমাদের ভুলগুলোকে আমরা ভুল বলে মনেই করি না। তবে একটা জিনিসকে পোলাইট টোনে বললে অনেক বেশি ভালো লাগে। অপমান তো আমরা যে যাকে খুশি করতে পারি, অপমান করার মধ্যে কোনো মহত্ব নেই। অপমান যাকে করছো সামনের ম্যানটাকে দেখবে যে সে কতটা সহ্য করতে পারবে, তাই না? তো চলো শুরু করি। দেখো, কবিতাটা শুরু করার আগে আমি একটা লাইন তোমাদেরকে বলেছি, এই লাইনটাকে মাথার মধ্যে প্রথমে বোস করো। শিকার, দেখো আমার স্টাইলটাই হচ্ছে ডিফারেন্ট। জীবনানন্দের কবিতার মধ্যে সব থেকে বিস্ময়কর হলো তার রূপক ও প্রতীকের প্রয়োগ। হয়েছে, এটা ফার্স্ট শুরু হলো। এবার আমি কবিতা শুরু করছি। তোমাদের শিকার কবিতা শুরু হচ্ছে, প্রথম যে চরণ সেটা হচ্ছে ভোর, তারপর একটা সেমিকোলন দেওয়া আছে। ভোর কিসে সূচনা করে? ভোর, ধরো তুমি রাত্রি আমরা যখন রাত্রিরে সবাই ঘুমোতে যাচ্ছি, এর কোনো নিশ্চয়তা আছে যে আমি কালকে সকালে উঠবই উঠব? না, কিন্তু অ্যালার্ম দিয়ে রাখি, অর্থাৎ আমার ওঠার একটা ইচ্ছে থাকে। অ্যাকচুয়ালি এই পৃথিবীতে আমরা সবাই এটা জানি যে আমরা মারা যাব, কিন্তু মরতে আমরা কেউ চাই না। অর্থাৎ বেঁচে থাকার একটা অদম্য ইচ্ছা আমাদের মধ্যে সবসময় জেগে থাকে, কি থাকে না? অবশ্যই থাকে। তো ভোর কি করে? আমাদের কাছে একটা নতুন দিনের সূচনার বার্তা দেয়, পয়েন্ট 1। পয়েন্ট 2 কি? ভোর আমাদেরকে নতুনভাবে কোনো কিছু ভাবতে শেখার অনুপ্রেরণা যোগায়। গুড। নাম্বার 3,
ভোর আমাদেরকে নতুন জীবনের দিশা দেয়, অর্থাৎ গতকাল যে ভুলগুলো করেছি আজকে আর সেগুলো করব না। তো চলো কবিতা শুরু করি। ভোর, আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। জীবনানন্দ দাশের কবিতাতে প্রেক্ষাপটে আমি বলেছি যে জীবনানন্দ দাশ সব কিছুর মধ্যেই প্রকৃতিকে, জীবনানন্দ দাশ প্রকৃতিকে মানুষ রূপে কল্পনা করতেন। অর্থাৎ প্রকৃতির গাছপালা সব কিছুই, কুমড়ো, ঝিঙে, পটল, এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে তিনি মানব ধর্ম আরোপ করেছেন। অর্থাৎ মানুষের যেমন আচরণ হয় ঠিক গাছপালা, বাঁধাকপি, ফুলকপি, পটল, ঝিঙে, আলু, পশু পাখি সব কিছুর মধ্যেই তিনি মানব ধর্ম আরোপ করে গেছেন। শিকার কবিতাতেও তাই। তিনি বলছেন ভোর, আকাশের রং, আকাশের রংটা কেমন না ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। যারা গ্রামে থাকো তারা ঘাস ফড়িং দেখেছো। অ্যাকচুয়ালি এটা খানিকটা গঙ্গা ফড়িংয়ের মতো দেখতে, কিন্তু স্যার গঙ্গা ফড়িং তো সবুজ হয়, তাই না? ভালো করে লক্ষ্য করে দেখবে যে গঙ্গা ফড়িংয়ের দেহের রংটা অনেকটা হচ্ছে সেই পরিষ্কার আকাশের যে রংটা হয় সেই রংটার মতো। তো চলো আমরা এখানে এটাই বুঝবো যে আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল, অর্থাৎ আকাশের রংটা একটা নিস্তব্ধ, নিরাকার, সুন্দর, মায়াবী রূপ নিয়ে ভেসে আছে। তো কবি প্রথমে একটা ভোরের বর্ণনা দিচ্ছেন, যেখানে তিনি ভোরটাকে বর্ণনা করছেন প্রকৃতির একটা রূপক নিয়ে বা প্রকৃতির একটা প্রতীক নিয়ে, যেখানে তিনি বলছেন ভোরের আকাশের রংটা ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। কোমল নীল মানে দেখো এটাকে সবচেয়ে ভালো বুঝতে পারবে, দুটো টাইপের নীল হয়। একটা হচ্ছে ক্যাটকেটে নীল হয়েছে, আর একটা হচ্ছে সফট নীল, একদম সফট। দেখো চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। প্রত্যেকটাই দেখো, প্রত্যেকটাই প্রকৃতির অঙ্গকে তিনি টেনে ধরেছেন। প্রত্যেকটা ক্ষেত্রেই তিনি প্রকৃতির অঙ্গকে টেনে ধরেছেন। এখান থেকে আমি কিছু অর্থ বের করে রেখেছি। ঘাস ফড়িং, তোমরা পরীক্ষায় বলে ঘাস ফড়িং কি, তোমরা এর উত্তরে লিখবে যে লতা পাতা ও ঝোপঝাড়ে, যারা একটু ভালো কঠিন লিখতে পারবে তারা লিখবে ঘাসে গুল্মে বা ঝোপঝাড়ে বিচরণকারী সবুজ রঙের পতঙ্গ বিশেষ। ক্লিয়ার? ওকে। তারপরে লিখবে নোনার গাছ। নোনা গাছ হচ্ছে আতা গাছের মতো একটা গাছ, ঠিক আতা গাছ নয়, আতা গাছের মতো। স্যার আতা গাছ নয়, আতা গাছের মতো মানে ঠিক যেমন তোমরা আমাদের সন্তানের মতো, আর সন্তান কি, ঠিক সেটাই। এবার দেখো নোনার গাছ আতা গাছের মতো একটা প্রজাতি বিশেষ, যেটা আমি অর্থ করে রেখেছি। আর পেয়ারা গাছ তো তোমরা সবাই জানো, ভীষণ রকম পরিচিত। তো চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। ভালো করে বোঝো এখানটাতে কি বলছেন কবি এখানে, যে আকাশের রংটা ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল একটা রং। ফার্স্ট ওয়ান চলে গেল। সেকেন্ড ওয়ান, এটা গেল আকাশটা। চারিদিকের যে পারিপার্শ্বিক পরিবেশটা সেটা হচ্ছে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। অর্থাৎ চারিদিকে টিয়া পাখির গায়ের রঙের যে পালকগুলো থাকে ঠিক সেই রূপ রঙের একটা প্রাকৃতিক সবুজাভ সৌন্দর্য বর্তমান। অর্থাৎ চারিদিকটা হালকা হালকা মিষ্টি সবুজে ভরা। আকাশে কোমল নীল, আউটসাইড পরিবেশ একটা টিয়া পাখির গায়ের রঙের পালকের যে রং হয়, অর্থাৎ একটা মিষ্টি সবুজাভ ভাব প্রাকৃতিক পরিবেশের মধ্যে। একটি তারা এখনো আকাশে। দেখো কবি এই চরণটা কেন নিলেন, একটি তারা এখনো আকাশে, অর্থাৎ আমরা বলতে পারি যে তখনও পরিপূর্ণরূপে সকাল হয়ে ওঠেনি।
তোমরা যারা অনেক ভোরবেলায় উঠে পড়াশোনা করো তারা আকাশের দিকে তাকাবে, দেখবে তখনও চাঁদ রয়েছে, তখনও কয়েকটা তারা জ্বলছে কি কয়েকটা তারা জ্বলছে, যারা খুব ভোরে ওঠে, যখন খুব ভোর যেটা তখন দেখবে। অর্থাৎ এখানে কবি দেখো একটা মেলবন্ধন ঘটাচ্ছেন, ঠিক রাত্রির অন্ধকার শেষ হয়েছে, দিনের আলো ফুটেনি, জাস্ট উষাকালটা, অর্থাৎ সেই ভোরটা, সেই ভোরের মুহূর্তের ছবি কবি প্রথম আঁকছেন। কি আঁকছেন? ভোরে কেমন আকাশ, যে কিনা ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল একটা নীল, চারিদিকের পরিবেশ পেয়ারা আর নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ, একটা মিষ্টি সবুজ কালারের রঙের পরিবেশ চারপাশটা। একটা তারা এখনো আকাশে রয়েছে, অর্থাৎ রাত্রির আংশিকটুকু বা অংশটুকু তখনও বর্তমান রয়েছে সেই জায়গায়। অর্থাৎ ভোরের আলো পরিপূর্ণরূপে, ভোরের আলো শেষ হয়ে দিন তখনও হয়নি, অর্থাৎ রাত্রির একটা আভাস তখনও বর্তমান। অবশ্যই ভোর আমরা তাকেই বলি যখন ঠিক দিনের মানে রাত্রের অন্ধকারটা শেষ হয়ে হয়ে একদম শেষ হয়ে যায়নি, একটা হালকা ডার্কিশ ভাব থাকে, আবার পরিপূর্ণরূপে দিনও হয়নি, ঠিক সেরকম একটা পরিবেশ। একটি তারা এখনো আকাশে রয়েছে, বেশ একটা কোলন আছে। তারপর দেখো, পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গধূলি মদির মেয়েটির মতো। এখানে তোমাদেরকে একটা শব্দের অর্থ অবশ্যই জানতে হবে। গধূলি মদি কি, আমি অর্থ বের করে রেখেছি। গধূলি বেলা মানে সূর্যাস্তের শেষ আর পরিপূর্ণ অন্ধকার নেমে না আসার সময়টাকে বলা হয় গধূলি মদির সময়। তো আমি এর অর্থ করছি সূর্যাস্তের সময়ে পশ্চিম আকাশে, মদির শব্দটা মানে মত্ততার সৃষ্টিকারী। মত্ততা সৃষ্টিকারী মানে মত্ততা শব্দটা থেকেই এসছে মাতাল শব্দটা। মাতাল মানে কি? একটা অবসন, বেহুশ ভাব, অর্থাৎ আবেগের ভাব। মাতাল জিনিসটা কি অ্যাকচুয়ালি? মত্ততা কি? যখন তুমি আবেগের মধ্যে আছো। ভাবো তোমাদের দাদার কিংবা দিদির বিয়ে হচ্ছে, তুমি ভীষণ ডান্স করছো ডিজে বক্সের সাথে। এই যে ভীষণ ডান্স করছো ডিজে বক্সের সাথে, এটাকেই বলা হয় কি না, এটাকেই বলা হয় মত্ততা। অর্থাৎ তুমি ডান্স করছো, সেই জায়গাতে ডান্স করা চলবে কি চলবে না, তুমি ঠিক করছো কি করছো না, এসব হুঁশ তোমার তখন থাকে না। আমার দাদার বিয়ে কি আমার দিদির বিয়ে, আমি ডান্স করছি, বাস এটাই বড় কথা। তাতে কে কি ভাবলো কে কি ভাবলো না, তাতে আমার কিছু যায় আসে না। অর্থাৎ লোক কি ভাবলো আমি সেটা নিয়ে ভাবছি না, এটাকে বলা হয় মত্ততা। এবার দেখো, পাড়াগার বাসর ঘরে, পাড়াগার মানে পাড়া গ্রামের, বাসর ঘরে, বাসর ঘর শব্দটার সঙ্গে তোমরা খুব ভালোভাবে পরিচিত, তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। বিয়ের দিন রাতে বর ও কনে থাকার ঘর। বিয়ের দিন যেটা, বাসর ঘর কখন হয় না, বিয়ের দিন রাতে বর ও কনে থাকার ঘর হয়েছে। এখন তোমরা আমাকে একটা উত্তর করে জানাবে তো, একটা ছেলেকে কখন বলা হয় পাত্র, কখন বলা হয় বর, আর একটা মেয়েকে কখন বলা হয় কনে, কখন বলা হয় মেয়ে, আর কখন বলা হয় পাত্রী? এর উত্তরটা তোমার কমেন্ট করে জানাবে, ঠিক আছে? দেখো, পাড়াগার বাসর ঘরে, পাড়া গ্রামের যে বাসর ঘর হয়, প্রথম কথা পাড়া গ্রামের বাসর ঘর কেমন হয়? পাড়া গ্রামের বাসর ঘর মানে, পাড়া গ্রাম মানে সেখানে নিশ্চয়ই 5 স্টার হোটেলের মতো ঝা চকচকে বাড়ি থাকবে না, একটা মাটির কুড়ে ঘর থাকবে। এগুলো তোমার কল্পনা করতে হবে। আর কি থাকবে? আর কি থাকবে? একটা মেয়ে, যে মেয়েটা একাকী বাসর ঘরে প্রথম প্রবেশ করেছে, তখন সেখানে আর কেউ প্রবেশ করেনি। বাসর ঘরে একটা মেয়ে যখন প্রথম প্রবেশ করলো, এখানটা একটু বড়দের মতো ভাবো, সে কি কেমন হবে? যে মানে দারুণ ফুর্তি থাকবে, মজায় থাকবে এরকম কি না, সে সলজ্জ ভাব নিয়ে বর্তমান থাকবে। অর্থাৎ তার মধ্যে একটা লজ্জা বর্তমান থাকবে, যে লজ্জার অবগুণ্ঠনে সে মাথার ঘোমটাটাকে হয়তো সামনের দিকে টেনে রাখবে। ওই বলছেন, পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গধূলি মদির মেয়েটির মতো।
সেই মেয়েটার মনের অবস্থাটা কেমন? না পরিপূর্ণ, সূর্যের আলো পুরোপুরি ডুবেনি, অর্থাৎ মেয়েটা পরিপূর্ণরূপে মানে কি বলবো, নিজেকে প্রকাশ করে উঠতে পারেনি, আবার পুরোপুরি অন্ধকার নয়। ভালো করে বোঝো, গোধূলির সময়টার সাথে মেয়েটা কল্পনা করো, পরিপূর্ণরূপে সূর্য ডুবে গেছে, তখনও পরিপূর্ণরূপে অন্ধকার আসেনি, আবার দিনের আলো রয়েছে, অর্থাৎ মেয়েটা অজানা অচেনা আশঙ্কায় রয়েছে যে আমার যার সাথে বিয়ে হলো আমি আদৌ সুখী হব তো, বা আমাকে যে আমার বাপের বাড়ি ছেড়ে চলে যেতে হবে এটা আমার পক্ষে কতটা কষ্টদায়ক, এই হাজারো চিন্তা একটা মেয়ে বাসর ঘরে বসে বসে ভাবছে। আবার সে এটাও ভাবছে যে আমি যার হাত ধরে বেরিয়ে যাচ্ছি সে আমাকে সুখে রাখবে তো। এই হাজারো চিন্তা তার মাথার ঘোমটার নিচে চলতে থাকে, আর তার মুখের ভাব সলজ্জ, অর্থাৎ লজ্জার সহিত বর্তমান। একটা মেয়ে বিয়ের সময় হা হি হি করে হাসে না, তাই না? লজ্জা এই কারণেই নারীর ভূষণ, অর্থাৎ মেয়েটা লজ্জায় লাল হয়ে আছে, যার মুখটাও ঠিক গোধূলি বেলার মতো, অর্ধেকটা লাজুক। সে লাজুক ভাবটাকে ঢেকে তাকে একটা কৃত্রিম অভিনয় তার বাড়িতে আসা অতিথিদের সঙ্গে করে যেতে হচ্ছে, যেটা কিনা মত্ততায়। অর্থাৎ ধরো এক ছেলের বাড়ির, ভালো করে প্র্যাকটিক্যালি বোঝো, ছেলের বাড়ির লোকেরা এসছে, তাকে উল্টোপাল্টা প্রশ্ন করছে, কেউ ছেলের বন্ধুরা মজা করছে, কেউ প্রশ্ন করছে। সে নিজে একটা মেয়ে যে অজানা আশঙ্কায় আশঙ্কিত, সেটাকে সে ঢেকে তাকে একটা মত্ততা ভাব, অর্থাৎ সমস্ত কিছুকে ঢেকে, নিজের আবেগটাকে ঢেকে তাদের সেই প্রশ্ন বা তাদের আনন্দের সাথে নিজেকে সামিল করতে হচ্ছে, যার হৃদয়টা তখন যন্ত্রণায় ক্ষতবিক্ষত, যে আমি হয়তো কালকের ভোরেই আমি চলে যাব অন্যের বাড়িতে, যেখানে সমস্ত পরিবেশটা আমার কাছে অজানা ও অচেনা। তো কবি এটাই এখানে বলছেন যে পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গধূলি মদির মেয়েটির মতো, অর্থাৎ পাড়াগার বাসর ঘরে সেই মেয়েটা যে সলজ্জভাবে নিজেকে অবগুণ্ঠিত করে রেখেছে, সব এক অজানা অচেনা আশঙ্কার কারণে। তারপরে কি বলে দেখো, কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীলমদের গ্যালাসে রেখেছিল। দেখো, মিশরের মানুষের বুকের মুক্তা, এই কথাটার পুরোটার একটা অর্থ জেনে রাখো। এই মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা, মিশরের মানুষই বুকের মুক্তা, এই কথাটার একটা ওয়ার্ডে অর্থ হচ্ছে হৃদয়ের ভালোবাসা। এটাকে প্রতীকীভাবে বলা হয়েছে মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা। স্যার, মিশরের কথা কেন বলা হলো? মিশরের মানুষ, তোমরা ইতিহাসে খুব ভালো আমি জানি, যারা আর্টসে পড়ো তারা ইজিলি বুঝতে পারবে। পিরামিড জানো তো, তারা দেহগুলোকে সংরক্ষণ করত এবং দেহগুলোকে মমি করে রাখা হতো। কারণ কি, তারা তাদের প্রিয়জনকে কখনোই চিরবিদায় করতে পারতো না, এবং তারা মনে করতো মারা যাবার পরেও সে খাবার খাবে, সে ভালোবাসবে, সে থাকবে, আমার সাথেই থাকবে। অর্থাৎ একেবারেই ভুলে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। অর্থাৎ মিশরীয় ভালোবাসাটা একটা চিরন্তন ভালোবাসার প্রতীক। তোমরা জানো এটা? মিশরীয় ভালোবাসা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালোবাসা, যে ভালোবাসার কোনো শেষ নেই, যার কোনো অন্তিম লগ্ন নেই, অর্থাৎ যে ভালোবাসা চিরন্তন এবং চিরকালের। তাই মিশরের মানুষই বুকের মুক্ত, অর্থাৎ নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসাকে বলা হয় মিশরীয় ভালোবাসা। এটা মনে রাখবে, এটা টার্ম একটা, এটা তোমার বড় কোশ্চেনের উত্তর ক্ষেত্রে আসবে। মিশরীয় ভালোবাসা হচ্ছে হৃদয়ের ভালোবাসা, যে ভালোবাসার মধ্যে কৃত্রিমতা নেই। দেখো, জীবনানন্দের কবিতার মধ্যে এই একটা ট্যালেন্ট, প্রকৃতি আর ভালোবাসার একটা লড়াই চলে। দেখো কেন? কারণ জীবনানন্দ নিজে একটা ব্যর্থ ভালোবাসার সাক্ষী। সে কি বলছে? স্যার এখানে ব্যর্থতা কোথায়? এখানে তো বললো মিশরীয় ভালোবাসা মানে অমর স্পিরিচুয়াল লাভ, তাই না? এটা প্রকাশ করলো যেখানে কোনো কার্নাল ভাব নেই,
অর্থাৎ দেহজ আকর্ষণের কোনো ভাব নেই, যেখানে ভালোবাসাটা একাত্ম হয়ে চিরন্তন হয়ে থাকতে চাইছে। এটা স্যার ভালো কথা বলছে জীবনানন্দ। তারপরের চরণটা দেখো, আমার নীল মদের গ্যালাসে, নট গ্লাসে, আমার নীল মদের গ্যালাসে রেখেছিল। হোয়াট ইজ নীল মদ? দেখো, নীল মদ হচ্ছে বিষ বা মৃত্যুর দোতনা। এখানটাকে বোঝে পড়ে একটা ভালোবাসা, যে কোনো ভালোবাসায় কি করে বলো তো, মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। স্যার এটা আপনি কেমন কথা বলছেন? একটা বড় লোকের, একটা অনেক উচ্চবিত্ত সম্পন্ন পরিবারের মেয়ে বা একটা উচ্চবিত্ত পরিবারের ছেলে একটা মেয়েকে ভালোবাসার জন্য তার বাবা ছেলেটাকে ত্যায্য পুত্র করলো বা ঘর থেকে তাড়িয়ে দিল। তারা আসে কোথায়? কুড়ে ঘরে। ভালোবাসার জন্য একটা ছেলে রাজপ্রাসাদের সুখ ত্যাগ করে আছে কোথায়? কুড়ে ঘরে, যে পরিবেশটার সঙ্গে সে কখনো পরিচিতই নয়। সে কি জন্য আছে? ভালোবাসার জন্য আছে। আর কেমন ভালোবাসা? মত্ততাপূর্ণ মিশরীয় ভালোবাসা। তাকে কি করলো না, নীল মদের গ্যালাসে রেখে দিল। অর্থাৎ সেই ভালোবাসাটা তার মৃত্যুর কারণ। অ্যাকচুয়ালি যে মানুষটা কখনো কষ্ট করেনি সে আজ কষ্ট করছে, মানে কি সেই কষ্ট করাটা তার কাছে মৃত্যুর সমান। অ্যাকচুয়ালি যে কোনো ভালোবাসায় কি করে না, মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। জীবনে দেখবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ কোথায় করতে হয়? মৃত্যুর দিকে। ঝুঁকিপূর্ণ কাজ কখন করতে হয়? ভালোবাসার জন্য, তাই না? একজন প্রিয়তম তার প্রিয়তমার সাথে দেখা করতে যাচ্ছে রাত্রি 12টার সময় অন্ধকারে। রাধাকৃষ্ণের প্রেম কাহিনী। রাধাকৃষ্ণের প্রেম কাহিনীতে আমরা কী দেখেছি অফিসারে ক্লাস 11-এ কী দেখেছি? যে রাধা বেরিয়ে যাচ্ছে ঘর থেকে, তখন রাত্রি 12টা বাজছে, গভীর রাত, রাত্রি 12টা বলা ভুল হবে, গভীর রাত, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য রাধা অফিসারে যাচ্ছে। কণ্টক গাড়ি কমল সপতল মঞ্জুর চিরহি ঝাপি। আহা, সেরকম একটা মেয়ে তার বাড়িতে মিথ্যে কথা বলে বা একটা ছেলে তার বাড়িতে মিথ্যে কথা বলে তার প্রিয়তমের সাথে বা প্রিয়তমার সাথে দেখা করতে যাচ্ছে, কি যে কোনো মুহূর্তে ধরা পড়বে এবং সেই মুহূর্তে সেখানে সে মার খাবে, তার বাবার হাতে হোক বা তার মায়ের হাতে হোক। এই জিনিসটা তার কাছে কি? নীল মদ, অর্থাৎ বিষ বা মৃত্যুর দোতনা বা ধ্বংসের প্রতীককে বলা হয় নীল মদ। ক্লিয়ার করতে পারলাম? হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। একটা ফ্যান্টাস্টিক এবং খুব সুন্দর একটা লাইন। কি বলছে? যে দেখো, যে হাজার হাজার বছর আগে, তোমরা এই অর্থটাকে এইখান থেকে টেনে এসে মানে গোছাবে আর কি। এক মিশরীয় মানবী, অর্থাৎ মিশরীয় চিরন্তন ভালোবাসার বুকের থেকে যে মুক্ত মানে হৃদয় থেকে নিঃসৃত ভালোবাসা নীল মদের গ্যালাসে রেখেছিল। অর্থাৎ মৃত্যুর প্রেরণা বা মৃত্যুর দোতনা জাগিয়ে তুলেছিল। এটা করবে, সেটা কি হয়েছিল না, সেটা হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি কোনো এক রাতে, অনেক অনেক দিন আগে কোনো এক রাতে তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। তেমনি কোনো এক জ্বলন্ত ভালোবাসা আজও তার সাক্ষী হয়ে আছে। ব্যাপারটা ইজি করেছি দেখো। মিশরীয় ভালোবাসা, মিশরীয় মানবীয় ভালোবাসা মানে চিরন্তন প্রেম, শাশ্বত প্রেম হয়েছে, একদম স্পিরিচুয়াল লাভ। সেটা কোন দিকে নিয়ে যাচ্ছে একটা মানুষকে? নীল মদের গ্যালাসে, অর্থাৎ মৃত্যুর দিকে। এরপরে দেখো, হাজার 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 বছর আগে এক রাতে তেমনি, অর্থাৎ আজ থেকে অনেক অনেক দিন আগের কোনো এক রাতে তেমনি। কেন কবি বলছেন হাজার হাজার রাতের তেমন আগে? যাতে কাউকে আঘাত করা না হয়। কবি নিজেকে ডিফেন্স করে নিলেন। এটা আমিও বুঝতে পারছি, তোমরাও বুঝতে পারছো যে নিজেকে বাঁচিয়ে নিলেন। কি উদাহরণ দিচ্ছেন? যে এরকম হয়তো অনেক 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 দিন আগের এক রাতে তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। এই তারা কখন হয়? আমরা বলি না যে মানুষ মারা গেলে কি হয়? তারা হয়ে যায়। তেমনি কোনো এক হাজার হাজার বছর আগে চিরন্তন শাশ্বত ভালোবাসার প্রতীক হয়ে, চিরন্তন শাশ্বত ভালোবাসার প্রতীক হয়ে কেউ ভালোবাসার জন্য নিজের সর্বস্ব প্রাণ ত্যাগ করেছে। যে প্রাণ ত্যাগটা, ভালোবাসার মৃত্যু ঘটেছে, অর্থাৎ প্রিয়তম এবং প্রিয়তমা দুজনেই হয়তো মারা গেছেন,
তারা আজ আকাশের তারা হয়েছে, যা যা কিনা এক প্রকৃতির অঙ্গ। এই প্রথম স্তবকে হচ্ছে ভালোবাসা ও প্রকৃতির মেলবন্ধনের কবিত্বের প্রয়াস ঘটিয়েছেন জীবনানন্দ দাশ। এই হলো প্রথম স্তবক। বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই প্রথম স্তবকের এটাই পয়েন্ট, এটাই অর্থ এবং এটাই হচ্ছে আল্ট্রা লেভেলের বোঝা। না বুঝতে পারলে আমাকে অবশ্যই আজকের মধ্যে কমেন্ট করে জানাবে। সো থ্যাংক ইউ, শুভরাত্রি।